প্রিয় দর্শক, শুভেচ্ছা নিন। আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির নিয়মিত টক শো এই সময়ে। দর্শক, আপনারা জানেন যে আমাদের এই টক শোতে সাধারণত বা ইদানিং বেশি আলোচনা হয় রাজনীতি নিয়ে। আর দেশের সর্বশেষ যে পরিস্থিতি, বিশেষ করে নির্বাচন নিয়ে, তাতে এ ধরনের আলোচনা হওয়া অস্বাভাবিকও নয়। আমরা আজকেও সেরকমই সেই বিষয়টা নিয়ে আসবে, কিন্তু একটু ভিন্ন আঙ্গিকে। আপনারা হয়তো অনেকে জানেন যে আজকে হচ্ছে সংবিধান দিবস। 1972 সালের এই দিনে বাংলাদেশের সংবিধান প্রণীত হয়েছিল, যে সংবিধানকে বিশ্বের অন্যতম একটা শ্রেষ্ঠ সংবিধান বলা হয়। তো ইতিমধ্যে এই সংশোধনের অনেকগুলি 14টা সংশোধনী হয়েছে, আরও কিছু সংশোধনী আনার দাবি উঠেছে। এছাড়া এই সংবিধান আমাদের জাতীয় জীবনে কতটা গুরুত্বপূর্ণ, এই সমস্ত নানা বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। উপলক্ষ হচ্ছে এই সংবিধান দিবস। এই দিনটি আজকে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হচ্ছে, সে প্রসঙ্গে আসবে। তো আসুন আগে পরিচিত হই আজকের এই আলোচনা অতিথিদের সঙ্গে। রয়েছেন বিচারপতি সৈয়দ আমিরুল ইসলাম, অবসরপ্রাপ্ত বিচারপতি, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। রয়েছেন অ্যাডভোকেট তানভীর সিদ্দিকী, চেঞ্জ মেকার্সের প্রেসিডেন্ট। আর রয়েছেন জনাব অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু, সাবেক আইনমন্ত্রী। অতিথি, আপনাদের সবাইকে স্বাগত আজকের এই অনুষ্ঠানে। দর্শক, আগেই বলেছি সংবিধান দিবস আজকে। আপনারা জানেন যে সংবিধান হচ্ছে দেশের রাষ্ট্রের সর্বোচ্চ আইন, এবং এই সংবিধান জনগণের, প্রতিটি জনগণের সম্পদ। এই সংবিধানের প্রতিটি নাগরিকের অধিকার রয়েছে। কিন্তু আপনারা এটাও জানেন যে বারবার এই সংবিধানের গুরুত্ব, মর্যাদা লঙ্ঘিত হয়েছে। আবার কিন্তু ঘুরে ফিরে আমরা সবাই সংবিধানের কাছে ফিরে যাচ্ছি বা যেতে বাধ্য হচ্ছি, বা এছাড়া আমাদের সামনে আর কোনো গত্যন্তর নাই। তো সংবিধানটা আমাদের জাতীয় জীবনে কতটা গুরুত্বপূর্ণ, সেটার একটুখানি আমরা প্রথমে জানতে চাইব। যে সংবিধানের অভিভাবক আমরা যেটাকে বলি, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, সেই অভিভাবক সংগঠনের, সেই অভিভাবক প্রতিষ্ঠানের একজন সদস্য, হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি সৈয়দ আমিরুল ইসলাম, প্রথমে আপনার কাছে একটু জানতে চাই যে সংবিধান আমাদের জাতীয় জীবনের গুরুত্বটা বা তাৎপর্যটা কতখানি। আমি মনে করি যে আমরা মুক্তিযুদ্ধের পর বাংলাদেশ পেয়েছি, সেটা হলো আমাদের প্রথম অর্জন। তারপরে সর্বশ্রেষ্ঠ অর্জন হলো আমাদের এই কনস্টিটিউশন। স্বাধীনতা লাভের পর আমরা এই দিনে এমন একটা কনস্টিটিউশন দিয়েছি যেটা মুক্তিযুদ্ধের চেতনা প্রতিফলন ঘটেছে। এবং সর্বজন বিদিত যে আমাদের যেই প্রথম যেই 72 সালে আমরা যে সংবিধান দিয়েছিলাম, এটা পৃথিবীর একটা উন্নত মানের সংবিধান। এতে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে। সেখানে গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতার প্রতিফলন ঘটেছে। যেই চেতনা নিয়ে এই দেশের মানুষ মুক্তি সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল, এবং 30 লক্ষ শহীদের বিনিময়ে আমরা যেই দেশ পেয়েছি, সেই দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন এই সংবিধানে ঘটেছে। এবং আর্টিকেল 7-এ দেখবেন বলা আছে, সব দেশেই সংবিধান হলো সর্বশ্রেষ্ঠ আইন, এবং যে কোনো আইন যদি এই সংবিধানের সাথে পরিপন্থীপূর্ণ হয়, তাহলে টু দ্যাট এক্সটেন্ট দ্যাট ইজ ইনভ্যালিড, ইনকনসিস্টেন্ট। তো এই সংবিধান মানুষের, আমাদের দেশের প্রত্যেক নাগরিকের কি অধিকার আছে, নাগরিকের প্রতি রাষ্ট্রের কি দায়িত্ব, রাষ্ট্রের প্রতি নাগরিকের কি দায়িত্ব, গণতন্ত্রের কার্যে যারা নিয়োজিত তাদের কি কর্তব্য, সব কিছু এর মধ্যে দেওয়া আছে। সেই জন্য আমি মনে করি যে এটা এমন একটা অতি প্রয়োজনীয় দলিল নাগরিকের জন্য, যেই দলিলটা সরকারের পক্ষ থেকে সহজলভ্যে, মানে বিনামূল্যে সমস্ত নাগরিকের কাছে এটা পাওয়ার একটা ব্যবস্থা করা উচিত। কিন্তু আমরা দেখছি আজকে এই 36 বছর পরেও এটা সরকারের একটা সম্পত্তি হিসাবে এটাকে গণ্য করা হয়, সাধারণের কাছে এটাকে এখনো উন্মুক্ত করা হয় নাই। সুতরাং এটা হলো সবচেয়ে বেশি, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের জাতীয় জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রন্থ হলো আমাদের এই শাসনতন্ত্র। এই শাসনতন্ত্র ছাড়া তো আমরা এক পায়ে এগোতে পারি না, নাগরিক হিসেবে পারি না, সরকার হিসেবে পারে না, আমরা তার কার্যে পারে না, মিলিটারি, যে কোনো কাজ আমরা করতে যাই প্রজাতন্ত্রে, প্রতিটা কাজের বেলায় এই শাসনতন্ত্র জড়িত আছে। সুতরাং এটাকে জানার, বিশ্লেষণ করার, সঠিক প্রয়োগ করতে গেলে এটা জানা প্রত্যেক নাগরিকের অপরিহার্য। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। জনাব আব্দুল মতিন খসরু, অ্যাডভোকেট বিচারপতি সৈয়দ আমিরুল ইসলাম সাহেব যেটা বললেন, যে এটা হচ্ছে রাষ্ট্রের সর্বোচ্চ আইন, এবং রাষ্ট্রের প্রতি
জনগণের কি কর্তব্য, জনগণের রাষ্ট্রের প্রতি কি কর্তব্য বা করণীয় সে সম্পর্কে এখানে একটা গাইডলাইন রয়েছে। আর উনি যেটা বললেন যে মুক্তিযুদ্ধের চেতনা প্রতিফলিত হয়েছিল এই সংবিধানের 4 মূলনীতির মধ্যে, যদিও সেই 4 মূলনীতি এখন আর আগের মতো নেই। তো এই যে যেরকমভাবে সংবিধানটা রচিত হয়েছিল এবং এতদিন এই 14টা সংশোধনীর মাধ্যমে আমরা যেটা শুনি বা প্রায়ই আপনারা বলে থাকেন যে সংবিধান তার মূলনীতি থেকে, মূল জায়গাটা থেকে অনেকখানি সরে এসেছে এবং তার অনেকটা বিচ্যুতি ঘটেছে। এবং জনগণের প্রতি রাষ্ট্রের যে দায়িত্ব, এই সংবিধানের মধ্যে দিয়ে যে দায়িত্বটা পালন করার কথা, সেটা সবসময় করা হয়ে ওঠে না। এবং আমরা দেখেছি যে বিভিন্ন সময় সংবিধানের যে শাসন, সাংবিধানিক শাসন, সেটা লঙ্ঘিত হয়েছে। এই কেন হয়েছে, এই কারণগুলি কি আপনি একটু ব্যাখ্যা করবেন একজন রাজনীতিবিদ হিসেবে এবং দেশের একজন সাবেক আইনমন্ত্রী হিসেবে? মাননীয় বিচারপতি, সাবেক বিচারপতি সৈয়দ আমিনুল ইসলাম সাহেব যথার্থই বলেছেন। এই সংবিধান হলো আমাদের দেশের সর্বোচ্চ আইন, মৌলিক আইন এবং এই দেশের জনগণের মালিকানার দলিল। এই দেশের জনগণ যে দেশটার মালিক, এর দলিল হলো এই সংবিধান। তো আমাদের সংবিধানের প্রিয়াম্বল প্রস্তাবনা আর্টিকেল 7-এও আছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ, এবং এই আইনটা হলো মৌলিক আইন এবং সর্বোচ্চ আইন। এই আইনের সাথে অসামঞ্জস্যপূর্ণ যে কোনো আইন বাতিল বলে গণ্য হবে। কোনো আইন হতে পারবে না এর সাথে কন্ট্রাডিক্টরি বা অসামঞ্জস্যপূর্ণ। তো এখানে এই সংবিধানে 1 থেকে 7 অনুচ্ছেদ, 1 থেকে 7 দ্বারা আর্টিকেল 1 to 7 ডিক্লারেটরি, আমাদের পরিচয়, একক সার্বভৌম প্রজাতন্ত্র, আমাদের দেশের যে পরিচয়, আমাদের পূর্বপুরুষরা হাজার হাজার বছর ব্যাপী, আমাদের 4-5 হাজার বছরের ইতিহাস, আমাদের ইতিহাস ঐতিহ্য আছে। তো একটি বলা হয় সংবিধান ইজ দি অটোবায়োগ্রাফি অফ এ নেশন। আমাদের জাতির জন্ম ইতিহাস, জীবন বৃত্তান্ত এর মধ্যে বিধৃত করা আছে। আমাদের পূর্বপুরুষ শহীদ তিতুমীর, ক্ষুদিরাম সহ শুরু করে অনেক দীর্ঘ আন্দোলন, সংগ্রাম, যুদ্ধ, রক্তক্ষয়ের মধ্যে পরে সুদীর্ঘ ধারাবাহিক রাজনৈতিক নেতৃত্বে সর্বশেষে জাতীয় জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে, আওয়ামী লীগের রাজনৈতিক নেতৃত্বে 1971 26শে মার্চ স্বাধীনতা ঘোষণা হয়। এই জন্য যে পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলির ইলেকশনে 435টা সিট ছিল, আওয়ামী লীগ সেখানে একক সংখ্যাগরিষ্ঠ সিট পেয়েছিল। আওয়ামী লীগকে তারা ক্ষমতা দিতে রাজি হয় নাই। দি গট দ্য ম্যান্ডেট অফ দি পিপল। তখন 26-25শে মার্চ রাত্রে বরং আনআর্মড আনওয়ার্নড ঘুমন্ত বাঙালি জাতির উপর তারা গণহত্যা চালিয়ে দিল। তখন দীর্ঘ 9 মাসের যুদ্ধ, যে চেতনা লক্ষ্য রেখে আমরা যুদ্ধ করেছিলাম বাঙালি জাতির এই অবিস্মরণীয় নেতৃত্বে, একটা দেশ স্বাধীন করার পরে আপনার 6 মাস 28 দিনের মাথায় আমাদের মেম্বার্স অফ দি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি এমসিএ যারা ছিলেন, তারা পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ সংবিধান এটা উপহার দিয়েছিলেন। এই সংবিধানের মধ্যে 1 থেকে 7 ধারা বললাম ডিক্লারেটরি, জাতির পরিচয়, আমরা কি, কেন, আমাদের ভাষা কি হবে, আমাদের মানচিত্র কি হবে, আমাদের পতাকা কি হবে, এগুলো বলা আছে। এগুলি ক্যান নেভার বি চেঞ্জ, নট ইভেন বাই রেফারেন্ডাম। যেমন বলা হয় আমাদের মা যেমন চেঞ্জ হতে পারে না, মাদার ক্যান নেভার বি চেঞ্জড, দিস ডিক্লারেটরি পোর্শন অফ দিস কনস্টিটিউশন ক্যান নেভার বি চেঞ্জড। তারপরে আপনার মূলনীতি যে 8 থেকে আমি আসতেছি, 8 থেকে আপনার 25 ধারা পর্যন্ত এটা হলো রাষ্ট্রের মৌলিক নীতিমালা, রাষ্ট্রটা কিভাবে চলবে, আপনার আমাদের অর্থনীতি, আমাদের সমাজনীতি, আমাদের রাজনীতি, এই দিক নির্দেশনা আছে ফর কনস্টিটিউশনাল গভর্নেন্স। তারপরে এই আছে আমাদের সংবিধানের মোট 11টা পার্ট আছে। এই সংবিধানে 153টা ধারা বা অনুচ্ছেদ বা আর্টিকেল আছে, 153 আর্টিকেলস। এবং এই সংবিধানটা এত বিন্যস্ত একটা ডকুমেন্ট, 11টা ভাগ আছে, 11 পার্টস ইন দ্য কনস্টিটিউশন। ওখানে আমাদের টোটাল জাতীয় জীবনে আমরা কিভাবে চলবো, কি আমাদের লক্ষ্য, এটা সব এখানে বিধৃত করা আছে। আমাদের এইম, এটাকে বলা হয় সুপ্রিম, ইট ইজ দ্য এক্সপ্রেশন অফ দি কালেকটিভ এন্ড সুপ্রিম উইল অফ দি পিপল, জনগণের অভিপ্রায়ের চরম অভিব্যক্তির এই সংবিধান। এখানে আমাদের জাতির আশা আকাঙ্ক্ষা আমাদের বলা আছে, প্লাস এটা বাস্তবায়ন কিভাবে করবে, মানুষের অধিকার, তাও এখানে অধিকার সংরক্ষিত করা আছে। এখন প্রশ্ন হলো, আপনি যেটা বললেন যে এই যে রাষ্ট্রের মালিকানা জনগণের, মনে করেন প্রত্যন্ত বাংলায় কিন্তু রিমোটেস্ট ভিলেজ একজন গরিব কৃষক হাড় জিরজেরে, ওনার গায়ে মাংস নাই, গায়ে জামা নাই, এই লোকটাই দেশের মনিব। এটা যারা মানতে পারে না তারা এই সংবিধানকে বড় ভয় পায়। এই সংবিধানের মূল চেতনা, মৌলিক বৈশিষ্ট্য হলো দুটা। এটা হলো প্রজাতন্ত্র, রাজতন্ত্র না, একনায়কতন্ত্র না,
প্রজাতন্ত্র মানে দেশের জনগণ এটার মালিক। এর মৌলিক কথা হলো দেশ শাসনের যে গভর্নমেন্ট উইথ দি কনসেন্ট অফ দ্য পিপল, জনগণের ভোটে জনগণের রায়ে সরকার, সম্মতিতে সরকার। আর একটা হলো গভর্নমেন্ট উইদাউট দি কনসেন্ট অফ দি পিপল, এটা হলো আমাদের সংবিধানের চেতনা স্কিমের পরিপন্থী। দেয়ার ক্যানট বি এনি গভর্নমেন্ট উইদাউট দি কনসেন্ট ম্যান্ডেট অফ দি পিপল। এখন এইটা অনেকে ভয় পায়। আমাদের দেশে দুটো শাসন পদ্ধতি আছে, একটা হলো জনগণের রায়ে জনগণের সম্মতি ইচ্ছা উপর ভিত্তি করে দেশ শাসন করবে, আরেকটা হলো অস্ত্রের দ্বারা হবে বা গায়ের জোরে হবে। এখন আমি আসছি আপনার কাছে, আমার প্রশ্নের জবাব আমি পেয়েছি। আপনি যেটা বললেন যে সংবিধানটা হচ্ছে জনগণ যে রাষ্ট্রের মালিক, মৌলিক দলিল, এটা যারা মানতে চায় না বা বিশ্বাস করতে চায় না, তারাই যে সমস্ত পরিবর্তন বা অসাংবিধানিক যে ঘটনাগুলি ঘটেছে এটা তারাই ঘটিয়েছে। ধন্যবাদ। আমি আপনার কাছে পরে আবার আসবো। অ্যাডভোকেট সিদ্দিকী, এক কথাই ভাবে জবাব দেওয়া যাবে না, এটার বিস্তারিত আছে, যেখানে যারা জনপ্রতিনিধি, যারা দেশটা শাসন করার কথা যেভাবে অনেক সময় সংবিধানের নির্দেশ হয়েছে সেটাও তার ব্যর্থ হয়েছে। আমি সেই প্রসঙ্গে এটার আনসার কিন্তু অস্ত্র না, এটার আনসার হলো আবার জনগণের কাছে। আমি এই দ্বিতীয় পর্যায়ে আপনার কাছে ওই বিষয়টাকে নিয়ে আসতাম, যে এই যেটা আপনি বললেন এখন। ধন্যবাদ। বিচারপতি আমিরুল ইসলাম সাহেব প্রথমে যেটা তার বক্তব্যে বলছিলেন যে এই সংবিধান হচ্ছে আরো সংবিধানের গুরুত্ব তাৎপর্য জনাব খসরু বলেছেন। তো এই সংবিধান সবার কাছে সহজলভ্য হওয়া উচিত ছিল, সবার এটা জানার কথা ছিল, সবার কাছে এটা থাকার কথা ছিল, সবার এটা বোঝার কথা ছিল। কিন্তু আমি জানি যে আপনি দীর্ঘদিন ধরে এই কাজটা করছেন, যে এটাকে যেন সহজলভ্য হয়, সবার কাছে থাকে, সবাই যেন পায়, সবাই যেন পড়তে পারে, সবাই যেন বুঝতে পারে, সেজন্য আপনি চেষ্টা করছেন। তো আপনার অভিজ্ঞতা থেকে কি বলে যে জনগণ হচ্ছে রাষ্ট্রের মালিক, সংবিধানেরও মালিক তারা। তো এই সংবিধান সম্পর্কে বাংলাদেশের কত মানুষ জানে বা কত মানুষ বোঝে বা কতজন মানুষের কাছে এই সংবিধান পৌঁছেছে বলে আপনার মনে হয়? ধন্যবাদ। আমি প্রথমে আপনাকে এবং এনটিভিকে ধন্যবাদ জানাবো এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপ বা আলোচনা অনুষ্ঠানের জন্য। ইতিমধ্যে সংবিধানের গুরুত্ব এবং সংবিধানটা কি আমরা জেনেছি। রাষ্ট্রের একটা সর্বোচ্চ দলিল এবং সেই রাষ্ট্রের মালিকানা, কে এর মালিক, এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলাপ করলাম এতক্ষণ। কিন্তু যাদের জন্য এই সংবিধান, তারা কি জানে যে তারা রাষ্ট্রের মালিক? তারা কি জানে যে মালিক হিসাবে তার কি কি অধিকার আছে? এই জিনিসটা কখনো জানানো হয়নি। এই জিনিসটা রাষ্ট্রীয়ভাবে আমি বলবো যে গত 36 বছর এই সংবিধানটাকে ঠিক জনগণের কাছে নিয়ে যাওয়ার চেষ্টাও করা হয়নি। আমি এই সেন্সে বলছি যে আমাদের জনসংখ্যার অনুপাত যদি আপনি দেখেন, আমাদের অন্যান্য কার্যক্রম যদি দেখেন, তাহলে দেখবেন যে নগণ্য সংখ্যক সংবিধান সারা দেশের জন্য ছাপানো হয়। এবং মজার ব্যাপার হচ্ছে যে এই সংবিধান রাষ্ট্রের মালিক জনগণ, কিন্তু এই সংবিধানের মালিক একটা মন্ত্রণালয়, এবং তারা সেটা পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছেন যে এটার মালিক, গ্রন্থস্বত্ব এবং মালিকানা তাদের, এবং অন্য কেউ এই সংবিধান ছাপতেও পারবে না, কাজও করতে পারবে না এটা নিয়ে। ভালো, কিন্তু তারা যে এই জিনিসটা মানুষের কাছে নিয়ে যাবেন সেরকম কোনো উদ্যোগও নাই। আপনি হয়তো অবাক হবেন শুনলে, কিন্তু আজকে জানাচ্ছে আমাদের স্যার এখানে উপস্থিত আছেন, প্রাক্তন আইনমন্ত্রী এখানে উপস্থিত আছেন। আমি করেছিলাম আপনার আমলের পরে 2000 সালের সর্বশেষ সংবিধান বাংলাদেশে ছাপা হয়, যে কটা কপি হোক না কেন, আইন মন্ত্রণালয়ের উদ্যোগে। এরপর থেকে বাংলাদেশের জনগণ সংবিধান পায়নি। 2004 সালে অন্যতম বিতর্কিত সংশোধনী হলো 14দশ সংশোধনী, যেটার কারণে আজকে আমাদের 111। 14দশ সংশোধনী সহ সংবিধান বাজারে দেওয়া হয়নি 2008 সালের মে মাস পর্যন্ত। তার মানে দাঁড়ালোটা কি? 8টা বছর এদেশে কোনো সংবিধান আপডেটেড ভার্সন জনগণের কাছে দেওয়া হয়নি। আমরা যেটা বলছি যে মালিকের কাছে দেওয়া হয়নি। সে মালিক জানে না ওই সংবিধান কোথায়, মালিক জানে না সংবিধানে কি বলা আছে, মালিক জানে না তার অধিকার কি, মালিক জানে না তার কর্তব্য কি, মালিক জানে না তার মানে প্রজাতন্ত্রের কর্মে যারা নিয়োজিত তার জন্য কি কি কার্যক্রম আছে, মালিক জানে না নির্বাচন সম্পর্কে কি কথা সেখানে বলা আছে, প্রধানমন্ত্রী সম্পর্কে কি কথা বলা আছে। ব্যাপারটা তাহলে দাঁড়ালোটা কি? যাদের জন্য এই জিনিসপত্র, তারাই তো অন্ধকারে রয়ে গেল এবং এখনো অন্ধকারে আছে। কয়েক হাজার কপি সংবিধান গত মে মাসে ছাপা হয়েছে, 2000 কপি সংবিধান। এটা কি ইন্টেনশনাল মনে হয় আপনার কাছে নাকি? সার্টেনলি, কারণ আমি 72টা শিক্ষা প্রতিষ্ঠানে কাজ করেছি গত 1.5 বছরে, এবং প্রায় 10,000 স্টুডেন্টের সঙ্গে আমি কাজ করেছি। আমি পার্টিকুলারলি এই সংবিধান দেখেছে কিনা বা ওই স্কুলে লাইব্রেরিতে আছে কিনা প্রত্যেকটা টিচার এবং স্টুডেন্টদের সঙ্গে আমি পার্সোনালি কথা বলেছি। আমি 7 জন স্টুডেন্ট পেয়েছি, তারা দেখেছে সংবিধান, যেহেতু তাদের বাবা লয়ার। 2 জন শিক্ষক পেয়েছি যারা দেখেছেন ট্রেনিং এর সময়, এবং সেটা অনেক পুরনো আমলে।
কিন্তু 72টা শিক্ষা প্রতিষ্ঠানের কোনো জায়গায় সংবিধানের কোনো কপি নেই এবং অন্য কোনো শিক্ষকরা এটা দেখেননি। এটা হচ্ছে যে যারা শিক্ষা নিয়ে কাজ করছেন, তো একজন শিক্ষক যদি সংবিধান না দেখেন, একজন বুদ্ধিজীবী যদি সংবিধান না দেখেন, একজন ছাত্র যদি বাজারে যে সংবিধান কিনতে না পায়, তাহলে এই সংবিধানটা কিসের জন্য এবং কার জন্য? এবং আমরা যে এত আলাপ আলোচনা করছি, এই যে মালিক বলছি, অধিকারের কথা বলছি, আর্টিকেল 7-এর রেফারেন্স আপনি দিলেন, আর্টিকেল 21-এ কিছু কথা বলা আছে প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত যারা আছেন তাদের জন্য। তো এই সমস্ত বিষয়গুলো তো তারা জানে না। আজকে জরুরি অবস্থা চলছে দেশে, আমাদের এক্সপিরিয়েন্স, ফিল্ডে কাজ করার অভিজ্ঞতা থেকে বলছি, অনেক লোক, এবং এটা যদি পার্সেন্টেজে বলেন আমি বলবো যে এটা 50%-এর বেশি হবে, তারা বিশ্বাস করেন এবং জানেন যে সংবিধান সাসপেন্ডেড। কিন্তু ব্যাপারটা তো তা না। মৌলিক কয়েকটা অধিকার সাসপেন্ডেড, কিন্তু তারা জানেন, কারণ বিকজ তাদেরকে তো জানতে দেয়নি, আমরা জানানোর প্রচেষ্টাও করিনি এবং তাদের কাছে নিয়ে যাইনি। ইভেন জরুরি অবস্থায় কোন কোন মৌলিক অধিকারগুলো সাসপেন্ডেড সেটাও তাদেরকে আমরা ক্লিয়ার করি। অ্যাডভোকেট সিদ্দিকী, আপনাকে ধন্যবাদ। আপনার কি করে এটাকে অ্যাভেলেবল করা যায় সেই প্রসঙ্গে নিয়ে আমরা আবার আলোচনা করব। বিচারপতি সৈয়দ আমিরুল ইসলাম, আপনার কাছে আসছি যে যেটা আপনারা সবাই জানেন যে এ পর্যন্ত 14টা সংশোধনী হয়েছে এই সংবিধানের। এর মধ্যে এটা নিয়ে এগুলি নিয়ে কিন্তু বিতর্ক আছে যে সবই কি দরকার ছিল বা অদরকারেও অপ্রয়োজনীয় অনেক সংশোধনী এসছে। আপনার কি মনে হয় যে যতক্ষণ আমরা যে আলোচনা করলাম যে সংবিধান হচ্ছে মানুষের জন্য, দেশ রাষ্ট্র কিভাবে চলবে তার একটা মূল নীতি আছে, এখানে মৌলিক আইন এটা, তো সেটাকে কার্যকর করার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের পক্ষে সরকারের। অতীতের সরকারগুলি এই সংবিধানকে কতটা জনগণের জন্য ব্যবহার করেছে আর কতটা নিজেদের জন্য ব্যবহার করেছে, আপনার কাছে কি মনে হয়? আমরা বাংলাদেশ পাওয়ার পর ইতিমধ্যে 2টা সামরিক শাসন পেয়েছি, এবং দেখবেন এই 2টা সামরিক সরকারই কিন্তু আমাদের যে মূল শাসনতন্ত্র ছিল তাকে কচুকাটা করেছে, এবং করেছে তাদের রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য, জনগণের স্বার্থকে জনগণের স্বার্থকে বিসর্জন দিয়ে তাদের কায়েমি স্বার্থকে পাকাপুক্ত করার জন্যে কচুকাটা করে মূল শাসনতন্ত্রকে, এখন আর সেই আজকের যে শাসনতন্ত্র, সেই শাসনতন্ত্র কিন্তু 72 সালের শাসনতন্ত্র নাই। আপনি দেখবেন আমাদের ধর্মনিরপেক্ষতা একটা মৌলিক উপাদান ছিল আমাদের শাসনতন্ত্রে। দেখবেন আপনি এখন আর্টিকেল 2A 88 সালে এরশাদ সাহেবের আমলে রাষ্ট্রীয় ভাষা আর রাষ্ট্রীয় ধর্ম করা হলো ইসলাম। ইসলাম ইজ দি স্টেট রিলিজিয়ন। একটা রাষ্ট্রীয় ভাষা, রাষ্ট্রের ভাষা, ধর্ম কিভাবে থাকে? রাষ্ট্র তো একটা লিভিং বিং না, সেখানে করলেন। আবার দেখবেন আর্টিকেল 12 যেখানে সেকুলারিজম ছিল, সেকুলারিজম ফ্রিডম অফ রিলিজিয়ান, সেটা আবার 77 সালে জিয়া আমল সাহেবে উনি আবার এটাকে অমিট করে দিলেন। যে 2টা মূলনীতি যেটা যে ধর্ম নিরপেক্ষতা এবং ধর্ম সম্বন্ধে স্বাধীনতা, এইগুলি আপনার করলো। কারণ আপনারা অনেকেই জানেন, আমাদের প্রয়াত বলেছিলেন যে আই শ্যাল মেক পলিটিক্স ডিফিকাল্ট ফর দি পলিটিশিয়ানস, মানে রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্যে। কারণ আমি মনে করি যে বিগত দিনে যে সমস্ত সামরিক সরকারগুলি এসছিল, এইগুলি কিন্তু জনগণের স্বার্থকে সামনে এগিয়ে নেওয়ার জন্য না, রাজনৈতিক নেতৃত্বের দুর্বলতার সুযোগ নিয়ে তারা তাদের স্বার্থটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, স্থায়ী করার জন্যে তারা এগুলি করেছে। আপনি যতগুলি সংশোধন দেখবেন তার মধ্যে আমি মনে করি অনেকগুলি আপনার অপ্রয়োজনীয় ছিল। এগুলি শুধু করা হয়েছে তাদের ওই সময়ে তাদের দুষ্কর্মগুলিকে চাপা দেওয়ার জন্যে, তাদের শাসনটাকে, তাদের স্বার্থটাকে স্থায়ীভাবে বাংলাদেশে প্রতিষ্ঠিত করার জন্যে, জনগণের স্বার্থকে সমুন্নত করার জন্যে না, বরং এগুলি জনগণের স্বার্থের পরিপন্থী। বিচারপতি ইসলাম, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আরো আলোচনা করব সংবিধান নিয়ে, আরো অনেকগুলি বিষয় রয়েছে। অতীতের সরকারগুলি কথা এসছে, বর্তমান সরকারের কথার সঙ্গে সংবিধানের অনেকে অনেক রকমের বিতর্ক করছেন। আমরা সেসব বিষয় নিয়ে কথা বলবো, তার আগে একটা ছোট্ট বিরতি নিচ্ছি। প্রিয় দর্শক, আমাদের সঙ্গেই থাকুন, ফিরে আসছি ছোট্ট বিরতির পরে। দেখছো মিয়া, কিরকম ইলেকশন হইতাছে। আমার দোকানে একটা পোস্টার কেউ লাগায় নাই।
এবার তো নির্বাচন কমিশন পোস্টার লাগানোর জন্য কোনো জায়গায় রাখে নাই। পোস্টার শুধু তার বারো ঝুলাই তো কোথাও লাগানো যাবো না। নির্বাচনী প্রচারণার জন্য কোথাও পোস্টার সাঁটানো যাবে না। পোস্টার রশিদ বা প্ল্যাকার্ড হিসেবে প্রচার করা যাবে। সে ভুলে ভুলুক কোটি মন্বন্তরে, আমি ভুলিব না, আমি কবু ভুলিব না যত মধুর ভুলগুলি। উপস্থাপনা লোপা মমতাজ, প্রযোজনা আলফ্রেড খোকন। দেখবেন রবিবার সন্ধ্যা 6:45 এনটিভিতে। নিয়ে যান তুই আমাকে টুপি নিয়ে যান। আপা, আপনি কি আমাদের ক্যাপ পরতে আগ্রহী? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আগ্রহী। আমার স্বামীর লাগেও একটা দিয়ে। সিস্টেমটা খুব ভালো করেছে। হ্যাঁ হ্যাঁ, বেশ ভালোই হয়েছে। আপনি জানেন কি, নির্বাচনী প্রচারণার জন্য শার্ট বা গেঞ্জিতে লিখে প্রচার করা যাবে না, তবে কাগজের টুপি বা ক্যাপে লিখে প্রচার করা যাবে। অপরাধ বিষয়ক অনুষ্ঠান ক্রাইম ওয়াচ। প্রযোজনা আহমেদ সাগর। দেখবেন মঙ্গলবার সন্ধ্যা 6:45 এনটিভিতে। ওগো, দেখেছো নতুন দেয়ালটার কি অবস্থা করেছে? এত খরচ করে রং করালাম। দোহাই লাগে ভাই, নতুন রংটা নষ্ট কইরেন না। আরে আপনি জানেন কি, নির্বাচনী প্রচারণার জন্য দেয়াল সহ কোনো প্রকার স্থাপনায় লেখা বা অঙ্কন করা যাবে না। দর্শক, আরেকবার আমন্ত্রণ এই সময়ে। বিরতির আগে বিচারপতি সৈয়দ আমিরুল ইসলাম বলছিলেন যে অতীতের সংশোধনীগুলির সবগুলি জনগণের স্বার্থে হয়নি। সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মতিন খুসরু, আমি আপনার কাছে জানতে চাই যে সংবিধানের সংশোধনী তো হয়েছেই, সংবিধানের সংশোধন যুগের সঙ্গে তাল মিলিয়ে করতেই হবে, সেটা তবে সেখানে লক্ষ্য রাখা দরকার যে যাতে এটা জনগণের জন্য হয়। তো অতীতে যেগুলি হয়েছে তো হয়েছেই, এটা তো রিয়েলিটি। আপনার দল এবং আপনারা প্রায় দাবি করে থাকেন যে আপনারা ৭২-এর মূল সংবিধানে ফেরত যেতে চান। তো এই বাস্তবতায় সেইটা কতখানি বাস্তবসম্মত, বা এটাকে আপনারা কি করে আবার আগের ৭২-এর সংবিধানে ফেরত যেতে পারবেন? আমি প্রথমে বলেছিলাম যে সংবিধানের কতগুলি মৌলিক বিষয় আছে যেগুলো কোনো অবস্থাতেই কোনো সময় পরিবর্তন করা যায় না। বাংলাদেশের নাম প্রজাতন্ত্র, এটা রাজতন্ত্র হবে না, সপ্তম অনুচ্ছেদ পর্যন্ত, যেটা সপ্তম ডিক্লারেটিভ। তারপরে আমাদের মৌলিক যে স্কিম এন্ড স্পিরিট অফ দি কনস্টিটিউশন যেটা আছে, এগুলি পরিবর্তন করা যায় না, যেটা সামরিক শাসনের মাধ্যমে করা হয়েছে। তো সময়ের বিবর্তনের সাথে সাথে সময়ের প্রয়োজনে অনেক সময় সংবিধানের কিছু কিছু পরিবর্তনের প্রয়োজন হয়, কিন্তু সংবিধানের মৌলিক কাঠামো, মৌলিক চরিত্রের পরিপন্থী কোনো আপনার সংশোধনী হতে পারবে না। এবং এটা করতে হবে সার্বভৌম সংসদের মাধ্যমে, জনগণের প্রতিনিধি দ্বারা, নট বাই এনি প্রক্লামেশন বাই এনি ইন্ডিভিজুয়াল। কোনো অস্ত্রের দ্বারা হবে না, কোনো ব্যক্তি দ্বারা হবে না। আমি বাংলাদেশ, নো, এটা আমাদের সংবিধানের স্কিমের বাইরে দৃষ্টতা। নোবডি ক্যান সেন্ড লাইক দিস। তো যারা এগুলি করেছে তারা বুঝাইতে চাইছে হি ইজ বাংলাদেশ, নোবডি ইজ বাংলা। বাংলাদেশ ইজ 140 মিলিয়ন পিপল অফ দিস কান্ট্রি। প্রত্যেকটা লোক মালিক, তাকে আপনার অবজ্ঞা করে কেউ কিছু করতে পারবে না। এখন রাজনীতিবিদদেরও ব্যর্থতা আছে, দুর্বলতা আছে। এই দুর্বলতার সুযোগ আপনার অনেকে নিয়েছেন এবং তারা সংবিধানকে যথেচ্ছভাবে পরিবর্তন করেছেন। কিন্তু সংবিধান এমন একটি মৌলিক ডকুমেন্ট, এটাকে যখন যেভাবে ইচ্ছা সেভাবে পরিবর্তন করা যায় না। আমি তো বললাম কিছুগুলো মৌলিক চরিত্র আছে, বৈশিষ্ট্য আছে, যেগুলিকে মৌলিক আপনার কাঠামো বলে, এগুলি অক্ষয়,
অব্যয়, অপরিবর্তনীয়, ইনভায়োলেবল। এটা কখনো যেমন আইনের আশ্রয় লাভের অধিকার, বেঁচে থাকার অধিকার, এগুলিকে কেউ যেমন বিচার বিভাগের যে আইনের ব্যাখ্যা দেওয়ার অধিকার, আইনকে এনফোর্স করার অধিকার, মৌলিক অধিকারকে এনফোর্স করার অধিকার, এটা 2/3 মেজরিটি না 3/4 মেজরিটি দিয়েও যে আপনার এটাকে বাতিল করা যাবে না। এটাকে বলে ফান্ডামেন্টাল স্ট্রাকচার, অক্ষয়, অব্যয়, অপরিবর্তনীয়। নোবডি ক্যান চেঞ্জ ইট, নট ইভেন ইন দ্য পার্লামেন্ট। যে আমাদের 8th অ্যামেন্ডমেন্ট জাজমেন্ট আমাদের সুপ্রিম কোর্ট যেটা বলেছে, যে ঐতিহাসিক জাজমেন্ট আনোয়ার হোসেন ভার্সেস বাংলাদেশ, ওখানে বলেছে যে ফান্ডামেন্টাল স্ট্রাকচার অফ দি কনস্টিটিউশন ক্যান নেভার বি চেঞ্জ ইভেন বাই দি পার্লামেন্ট। পার্লামেন্ট করেছিল কি আপনার হাইকোর্ট ভাগ করে দিয়েছিল দেশের বিভিন্ন জায়গায়, তখন বললো যে দিস ক্যারেক্টার অফ দিস কান্ট্রি ইজ ইউনিটারি, ইউ ক্যানট চেঞ্জ ইট। আমাদের সংবিধানের 1 অনুচ্ছেদে অনেক কথা বলা আছে, সার্বভৌম একটি দেশ, 5000 বছরের পুরানো জাতি, সুদীর্ঘ অনেক দিনের দীর্ঘ ধারাবাহিক রাজনৈতিক নেতৃত্বে স্বাধীন হয়েছে। স্বাধীন বাংলাদেশের নাম প্রজাতান্ত্রিক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। দিস ক্যানট বি চেঞ্জড। তারপরে এই দেশের নাম, সীমানা, চরিত্র, ভাষা, মানচিত্র, এগুলো আপনার পতাকা, এগুলি চেঞ্জ করা যায় না। এখন আমাদের যেগুলো হয়েছে এগুলোকে দেখার এখন দায়িত্ব হলো সংসদের এবং সুপ্রিম কোর্টের। আমাদের সুপ্রিম কোর্ট অনেকগুলো সাহসী রায় দিয়েছে, যেমন 5th অ্যামেন্ডমেন্ট জাজমেন্ট আমাদের হাইকোর্ট মিস্টার জাস্টিস খায়রুল হক, মাই হ্যাটস অফ টু হিম, যে আপনার একটা সাহসী জাজমেন্ট দিয়েছে যে 5th অ্যামেন্ডমেন্ট ইজ ইলিগাল। যারা করেছে অন্যায় করেছে, এটা রাষ্ট্রদ্রোহিতার শামিল। আমরা সুপ্রিম কোর্ট থেকে এরকম রায় আশা করি। তো সুপ্রিম কোর্টে আপনার অনলি অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি ফর ইন্টারপ্রিটেশন অফ দি কনস্টিটিউশন, ফর এনফোর্সমেন্ট অফ দি কনস্টিটিউশন। যে সুপ্রিম কোর্টের কে যদি আমরা স্বাধীন রাখতে পারি, এবং সুপ্রিম কোর্ট যে আমাদের দিক নির্দেশনা দিচ্ছে, সংবিধানের ব্যাখ্যা দিচ্ছে, তাতে আমাদের এই জাতীয় সাময়িক ফরমানের মাধ্যমে যে সংবিধানের আপনার পরিবর্তন এটাকে অবৈধ ঘোষণা করেছে। এবং সুপ্রিম কোর্টের হাতও এই সংবিধান দ্বারা বাধা। দ্য অনারেবল জাজ অফ দ্য সুপ্রিম কোর্ট শপথ নেয়, আমি এই সংবিধানকে আই শ্যাল প্রিজার্ভ, প্রটেক্ট এন্ড ডিফেন্ড দি কনস্টিটিউশন, আমি সংবিধানের নিরাপত্তা বিধান করব, রক্ষা করবে, এরকম শপথ নেন। এই শপথ নিয়ে ওনারা সুপ্রা কনস্টিটিউশনাল এইসব কথা বলার কোনো এখতিয়ার রাখেন না। ধন্যবাদ। আপনি বুঝছেন তো, সুপ্রিম কোর্টও বলতে পারবে না যে এই সংবিধানের বাইরে কোনো রায় দিতে পারবে না। দেয়ার হ্যান্ডস আর অলসো টাইড। মূল কথা হচ্ছে যে আপনি বলছেন যে সুপ্রিম কোর্ট যদি স্বাধীন থাকে তাহলে এই সংবিধানের অপপ্রয়োগটা অনেকখানি বন্ধ করা সম্ভব। আচ্ছা, ধন্যবাদ। পুরোই সম্ভব। অ্যাডভোকেট সিদ্দিকী, আপনার কাছে আবার ফিরছি। আপনি যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলেন, তো এই সংবিধানটাকে অ্যাভেলেবেল করার জন্য, এটার কপিরাইট আমরা জানি আইন মন্ত্রণালয়ের, তো এটাকে অ্যাভেলেবেল করার জন্য আপনার প্রস্তাব কি করা দরকার? ধন্যবাদ। প্রথমত আমি বলি আপনাকে যে এই যে আমরা এত আলাপ আলোচনা করছি বা সংবিধান নিয়ে যে এত আলাপ আলোচনা করা হয়, সংবিধানের ব্যাখ্যা নিয়ে যে বছরের পর বছর ধরে আমাদের ভিতরে বিরোধ, সাধারণ জনগণ কিন্তু অসহায়ের মতো দেখা ছাড়া তাদের কিছুই করার নেই। কারণ তারা জানে না যে মূল বিষয়টা কি, ওখানে সত্যিকার অর্থে কি লেখা আছে। তারা শুধু বিবৃতি এবং ব্যাখ্যা এবং লেখালেখি তারা জানে। আমি সংবিধানে অনুমতি সাপেক্ষে বাংলা এরকম ভাবে সংবিধান ছাপিয়ে হাজার কপি বাংলাদেশের জনগণের আপনি বিতরণ করেন, আপনি জানেন। আমি জানি, এবং এই জন্য আপনাকে ধন্যবাদ যে আপনার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমি ফ্রি সাপ্লাই করেছি, আইন মন্ত্রণালয়ের গাড়ি দিয়ে আমি পৌঁছে দিয়েছি, সাংবাদিকরা 5টা চেয়েছে, আমি 25টা দিয়েছি। আপনার আমলে একটা উদ্যোগ নেওয়া হয়েছিল, পকেট সাইজ কনস্টিটিউশন প্রথম বের হয়, এটার জন্য আপনাকে ধন্যবাদ। এবং বিপুল সংখ্যায় এবং আমি যতদূর জানি প্রায় 10,000 কপি সংবিধান একসঙ্গে ছাপা হয়েছিল, যেটা বাংলাদেশের ইতিহাসে একটা লট। কিন্তু আপনি যদি নাগরিকদের সংখ্যা দেখেন, আপনি যাদের সংবিধান তো শুধু আপনার আমার জন্য কয়েকজন লয়ার্স, বিচারপতি বা আপনার এই যে সাংবাদিক, শিক্ষক, এদের জন্য তো না। প্রজাতন্ত্রের মালিক যারা, তাদের কাছে তো এটা পৌঁছাতে হবে, তাকে জানতে হবে যে সংবিধানের ভিতরে কি আছে, রাষ্ট্র তাকে কি দিয়েছে। তো সেই হিসাব করলে আপনি তো সংবিধানের বিপুল সংখ্যক সংবিধান আপনাকে পৌঁছাতে হবে। বাংলাদেশের একটা জরিপে গত বছরই একটা রিপোর্ট এসেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরিতে আপডেটেড কনস্টিটিউশন নাই, পাবলিক লাইব্রেরিতে আপডেটেড কনস্টিটিউশন নাই। কজন জেলা প্রশাসকের কাছে, কজন জেলা জাজের কাছে আপনার আপডেটেড ভার্সন অফ দ্য কনস্টিটিউশন আছে? আমি আপনাকে উইথ ডিউ রেসপেক্ট এটা বলছি। আপনি কপিরাইটের কথা বলেছেন, এখানে মাননীয় প্রাক্তন আইনমন্ত্রী আছেন, এখানে মাননীয় বিচারপতি একজন আছেন। উইথ ডিউ রেসপেক্ট আমি আপনাদের কাছে আপনাদের সামনে একটা প্রসঙ্গ আমি উত্থাপন করতে চাই। 2006 সালে 23 জুলাই আইন মন্ত্রণালয় থেকে একটা সতর্কীকরণ বিজ্ঞপ্তি দেওয়া হয় যে এই সংবিধানের সত্ত্ব ও মালিকানা আইন মন্ত্রণালয়ের, এবং এটা যদি কেউ লঙ্ঘন করেন
কেউ যদি সংবিধান ছাপেন এবং বিক্রি করেন, এবং সংবিধান ফটোকপি করা যাবে না, স্ক্যান করা যাবে না, ইত্যাদি ইত্যাদি, অবৈধভাবে মুদ্রণ করা যাবে না। আমি নিজে জানি সুপ্রিম কোর্ট অঙ্গনে অবৈধভাবে মুদ্রিত ফটোকপি সুপ্রিম কোর্টের বারান্দায় বিক্রি হয়। 8 বছর সংবিধান ছাপছেন না, 8 বছরে যে কয়েক হাজার লয়ার স্টুডেন্ট, আমি অন্যদের কথা বাদই দিলাম, তারা কোথায় পাবে সংবিধান? তারা পরীক্ষা পাশ করবে কিভাবে? তাহলে তো তাদের তো ওই পরীক্ষায় যদি সংবিধান নিয়ে কোনো প্রশ্ন আসে, তারা যদি এই ফটোকপিটা ওখানে লাগিয়ে দিয়ে আসে যে উই আর সরি, যে এই বিজ্ঞপ্তি অনুযায়ী তো আমার তো কিছু করার নাই। এখন আপনি যে বলেছেন কপিরাইটের কথা, আইন মন্ত্রণালয়কে কপিরাইটটা দিলটাকে? সংবিধান কি ইটসেলফ আইন মন্ত্রণালয়কে কপিরাইট দিয়েছে? মালিক তো আমি, আমার ফান্ডামেন্টাল রাইটস ওই জায়গাটা আছে। আমার ফান্ডামেন্টাল রাইটস কপিরাইট দিয়ে কেউ আটকে রাখতে পারে কিনা, এই কোশ্চেনটা আমি স্যারের কাছে রাখছি। না, কিন্তু এটাকে যদি আপনি একটু নিয়ন্ত্রণ না করেন তাহলে তো নিয়ন্ত্রণ তো কেউ করতে পারেননি আপনি, যে কেউ পারে। এইখানে আমার এইটা একটা জুজুর ভয়ের মতো। আমি এই বিষয়টা নিয়ে 5 বছর ধরে কাজ করছি। হাজার হাজার লক্ষ লক্ষ কপি সংবিধান ছাপা হয়েছে সারা বাংলাদেশে। এই সংবিধানের চাহিদা তো ঢাকায় 10,000 কপি দিয়ে তো আপনি পূরণ করতে পারবেন না। কোথায় পায়? আরো অনেক বেশি, 20,000। কিন্তু এই পায় কোথায় তারা সংবিধান? আমার কাছে এখনই আছে যেগুলো পাইরেটেড কপি। এটা আছে ওনার আমলে, ব্রিটিশ কাউন্সিল যে করেছিল, বিনামূল্যে বিতরণ করেছিল, এবং ওনার পার্সোনাল ইন্টারফারেন্স এটা সম্ভব হয়েছিল। কারণ আইন মন্ত্রণালয়ে তারা একটা ইয়ে দিচ্ছেন, আপনার বলছেন যে এটা মালিক তারা, আইন মন্ত্রণালয় এটা বলছেন। ওয়েল, কিন্তু মালিকানাটা আইন মন্ত্রণালয় কিভাবে পেলেন সেটা আমার জানার বিষয়। আপনি খেয়াল করেন, তথ্য অধিকার অধ্যাদেশ আমরা 20 তারিখে পেয়েছি, যেখানে জনগণের কর্তৃত্ব স্বীকার করে নেওয়া হয়েছে এবং তথ্য মালিক জনগণকে জানাতে হবে। সংবিধান জানানো রাষ্ট্রের একটা মৌলিক দায়িত্ব। সংবিধান সম্পর্কে সংবিধান মানুষের কাছে পৌঁছে দেওয়া, যেটা তথ্য অধিকার অধ্যাদেশের গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। আপনার প্রধান উপদেষ্টা আইন মন্ত্রণালয়ের যে ওয়েবসাইট উদ্বোধন করা হলো কদিন আগে, মাননীয় প্রধান উপদেষ্টা সেখানে অনেক কথাবার্তা বলেছেন, যে কথাগুলো যে আইন সম্পর্কে সচেতন করা সরকার ও রাজনৈতিক দলগুলোর মৌলিক দায়িত্ব। তো সেই সর্বোচ্চ আইন আর এই সংবিধানটা কি আইনের বই কিনা এটা আমি জানতে চাই। কারণ হচ্ছে যে সংবিধান তো এমন একটা বই যেটা, এর ভিতরে তো দণ্ডবিধি বা ফৌজদারি কার্যবিধির মতো কিছু নেই। মৌলিক গ্রন্থ, যেটা রাষ্ট্র কিভাবে চলবে, দেশ কিভাবে চলবে, জনগণের বিভিন্ন কাঠামো কি হবে, রাষ্ট্রীয় কাঠামো কি হবে, এবং বিভিন্ন বিষয়গুলো সেখানে বলা আছে। সব থেকে বড় কথা, অ্যাজ এ সিটিজেন আমার ফান্ডামেন্টাল রাইটসটা ওখানে আছে। তো এইটার কপিরাইট দিয়ে আটকে রাখা হয়েছে 36 বছর ধরে, কপিরাইট দিয়ে। এবং তারা পত্রিকা বিজ্ঞপ্তি দিয়েছেন যে খবরদার কেউ তোমরা এটা করো না, করলে কিন্তু জেল জরিমানা আছে। কি আমরা তো এটা জানলাম আইন কিন্তু মন্ত্রণালয় ওনারা দিতে পারেন কিনা, এবং ওনারা দিচ্ছেন রুলস অফ বিজনেসের রেফারেন্স। রুলস অফ বিজনেস সরকারের মন্ত্রণালয় কিভাবে কাজ করবে সেটার কথা। তো আইন মন্ত্রণালয়ের যে কার্যক্রমগুলো আছে, এটা উনি খুব ভালো জানবেন। সেইখানে 8 অনুচ্ছেদে বলা আছে, রুলস অফ বিজনেসের কপি আমার কাছে আছে, যে কপিরাইটস ইন গভর্নমেন্ট ল পাবলিকেশনস, কপিরাইটস ইন গভর্নমেন্ট ল পাবলিকেশন, এটা হচ্ছে যে আইন মন্ত্রণালয়ের কাজ। তো ওইটার আন্ডারে ওনারা ফেলছেন এই সতর্কীকরণ বিজ্ঞপ্তি, ট্যাক্সের জনগণের ট্যাক্সের পয়সা খরচ করে বিজ্ঞপ্তি দিয়েছেন ওনারা, অনেকগুলো পত্রিকা দিয়েছিলেন। কপিরাইটস ইন গভর্নমেন্ট ল পাবলিকেশন যদি হয়ে থাকে তাহলে এটা তো আইনের বই। কিন্তু সংবিধান ইটসেলফ কি বলছে? সংবিধান আপনি 21 অনুচ্ছেদে নাগরিকের যে দায়িত্ব আপনি দেখেন এখানে, সেটা আমরা আলোচনা করেছি সংবিধানে কি বলা আছে। না, সেখানে যেটা বলা হচ্ছে যে আপনার সংবিধান ও আইন মান্য করা, তাহলে এটা বলার দরকার ছিল না। মানে আপনি যদি সংবিধানকে আইনের বই হিসেবে গণ্য করেন তাহলে তো সংবিধান এবং আইন আলাদা করে বলার দরকার ছিল না। এই প্রবলেমগুলো তো রয়েছেই। সংবিধানে কপিরাইট আইন মন্ত্রণালয় নিয়েছে, কিন্তু আইন মন্ত্রণালয় এটা জনগণের জন্য অ্যাভেলেবল করতে পারে না। এটা তো রিয়েলিটি। আপনার কাছে প্রশ্ন ছিল যে এটাকে কি করে সহজলভ্য করা যায়, সংক্ষেপে যদি আপনি এটা উত্তর দেন। একটা হচ্ছে যে এই কপিরাইটের কনসেপ্টটাই এখন এই আধুনিক যুগে আর নাই। এই বিশেষ করে সংবিধানের মতো এরকম একটা ব্যাপার আমার কাছে, আমেরিকান কনস্টিটিউশন এখানে আছে, ওনার কাছেও আছে, যে কেউ ইচ্ছা করলে ছাপতে পারে, এবং রাষ্ট্র তাকে আর্থিকভাবে সহায়তা করে। কথা হচ্ছে যে একটা ভয় রয়ে গেছে, এটা আমার এক্সপিরিয়েন্স থেকে দেখেছি, যে যদি কোনো ভুল থাকে সংবিধানের মতো এরকম একটা সেনসিটিভ কপিরাইটের যে আইন, জি আমি মনে করি copyright applies to constitution and any law enacted by the parliament, any book written by anybody. If it is new and novel, then it is attracted by the Copyright Act. এখন কপিরাইটের অ্যাক্টের ইয়ে হলো কিন্তু 50 years, 50 years এর পরে কিন্তু কপিরাইটের আর ইয়ে থাকে না। এখন আমাদের যে রাষ্ট্রের দায়িত্ব হলো শাসনতন্ত্রকে জনসাধারণের কাছে সহজলভ্য করে তোলা। কপিরাইট তাদের আছে। এখন যাদের কপিরাইট থাকে না, আপনি যদি কপিরাইট থাকা সত্ত্বেও আপনি বলেন যে আমি একটু বাংলাদেশের শাসনতন্ত্রটাকে ছাপাতে চাই, ইউ ক্যান অ্যাপ্লাই টু দি গভর্নমেন্ট, ইউ ক্যান টেক পারমিশন ফ্রম দেম, নিয়ে আপনি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি কপি ছাপান, কোনো আইনে বাধা নাই, প্রোভাইডেড ইউ টেক দি পারমিশন ফ্রম দি ওনার অফ দি কপিরাইট।
এখন আমাদের যেটা এখানে আলোচনার বিষয় যে যেহেতু আমার মৌলিক অধিকার, রাষ্ট্রের করণীয়, নাগরিকের করণীয়, এই জিনিসগুলির সব কিছু আমরা পাই শাসনতন্ত্রের মধ্যে, এটাকে যদি সহজলভ্য করা যায়, তো সহজলভ্য করার জন্য একটা হলো যে সরকার তো কি, হ্যাঁ স্বীকৃতভাবেই যে খুব 14 কোটি লোকের মধ্যে 8,000 10,000 কপি কিছুই না, সমুদ্রে এক বিন্দু পানির মতো। কিন্তু এইটাও সত্য আমাদের বেলায়। আপনি দেখবেন আমাদের বেস্ট সেলার বুক দেখেন, যে একটা বই সবচেয়ে বেশি বিক্রি কপি বিক্রি হয়, আমাদের একটা জাতীয় বৈশিষ্ট্য হলো আমরা পড়াশোনা করি কম। এটা কিন্তু আমাদের একটা জাতীয় বৈশিষ্ট্য। আপনি 1 লক্ষ কপি ছাপেন কনস্টিটিউশন, দেখবেন, আমি আপনাকে বলছি 1 লক্ষ কপি আজকে ছাপেন, 1 বছর পরে স্ট্যাটিস্টিক্স নিয়ে দেখেন যে কয়টা কপি বিক্রি হচ্ছে, কয়জনে কিনে। এটা হলো সাধারণ বইয়ের বেলা। কিন্তু যেহেতু এটা মৌলিক অধিকার এবং নাগরিকদের, সেই জন্য সরকারের একটা উদ্যোগ নেওয়া উচিত যে এটা বিপুল সংখ্যক ছাপিয়ে জনসাধারণের মধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানে বিনা পয়সায় বিতরণ করা। আর শাসনতন্ত্র সম্বন্ধে যে আমরা জানি না, না জানার আরেকটা কারণ হলো আমাদের নিরক্ষরতা। যে আপনার আমরা কত পার্সেন্ট শিক্ষিত, শিক্ষিত লোকদের মধ্যেও আমরা আমাদের নাগরিক অধিকার সম্বন্ধে কতটুকু সচেতন। আপনি শাসনতন্ত্রের কপি চেয়েছেন, আমি শাসনতন্ত্রের কপি গিয়ে চেয়েছি, কয়জন চেয়েছে, কয়জন বাজারে গিয়ে খোঁজ করেছে, পাই নাই। সরকারের কাছে কয়জন অভিযোগ করেছে যে তুমি কেন ছাপাচ্ছ না কপি? এটার ব্যাপারে আমার একটু বক্তব্য আছে। আমি একটু আমরা সংক্ষেপে শেষ করি, আমরা একটু অন্য প্রসঙ্গে যাবো। আমার এটার ব্যাপারে আমার একটা এক্সপেরিয়েন্স হচ্ছে, স্যার যেটা বললেন ওই ডিউ রেসপেক্ট আমি আপনাকে বলছি, যে যখন 8 বছর বা 7 বছর সংবিধান ছাপানো হচ্ছিল না, আমরা তখন আইন মন্ত্রণালয়ে রিটেন আবেদন করি যে আমরা আমাদের একটা সিভিক এডুকেশন প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামে আমাদের প্রায় 5,000 কপি সংবিধানের দরকার ছিল। আমরা বলেছি যে আপনি যেহেতু দিতে পাচ্ছেন না বা ছাপছেন না, আমাদেরকে ছাপার অনুমতি দেন। এবং ওই আবেদনপত্রে সুস্পষ্ট ভাষায় লেখা ছিল যে এটা বিক্রির জন্য না, বিনামূল্যে বিতরণের জন্য। আমাদেরকে লিখিতভাবে বলা হয়েছে যে না, তোমাদেরকে আপনার অনুমতি দেওয়া সম্ভব না। আচ্ছা, ধন্যবাদ। আপনি আবেদন করেছেন, এটা জনস্বার্থ বিরোধী একটা পদক্ষেপ সরকারের। আচ্ছা, এটাই চলছে 36 বছর ধরে। অ্যাডভোকেট খসরু জি, আপনি এই সম্পর্কে বলতে চাই, আমরা যখন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আমরা এই সংবিধানকে জনগণের নিকট সহজলভ্য করার উদ্দেশ্যে হাজার হাজার কপি ছাপিয়ে বিনামূল্যে, যে 5টা চেয়েছে তাকে 25টা দিয়েছে, 100 চেয়েছে 500 দিয়েছে। প্রত্যেকটা বাংলাদেশের বিভিন্ন আদালতে, কোর্টে, প্রত্যেক পুলিশ বাহিনীর আইজি বলেছে স্যার পয়সা লাগবে না। আইজির কাছে আমি গাড়ি করে পাঠিয়ে দিয়েছি, ক্যাবিনেট সেক্রেটারির কাছে দিয়েছে, যাতে সব অফিসার থেকে দেওয়া হয়। সেনাবাহিনীর প্রধানকে বললাম যে আপনি যদি নিতে পারেন, প্রত্যেকটা অফিসারের জন্য আমি তখনকার মরহুম সেনাবাহিনী মুস্তাফিজুর জাহান পৌঁছে দিয়েছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী, আপনি এটা বলেছেন, আপনাকে মনে হয় যে এটা যথেষ্ট ছিল না? আমি যেটা বলতেছি, আমাদের এই সংবিধানটা হলো মৌলিক আইন। জাস্টিস সৈয়দ আমির ইসলাম সাহেব যেটা বললেন, রাষ্ট্রের প্রতি, রাষ্ট্রের জনগণের প্রতি যে দায়িত্ব ও কর্তব্য এবং জনগণের যে মৌলিক অধিকার, আমাদের যে কি করা প্রয়োজন আমাদের রাষ্ট্রের সার্বিক উন্নয়নের জন্য, গণতন্ত্রের জন্য, আইনি শাসনের জন্য, মানবাধিকার প্রতিষ্ঠার জন্য, এই বইটাতে বিধৃত করা আছে। প্রত্যেক মানুষের জানা উচিত। এটা শুধু অধিকারে ছাপালি হবে না, এই হাজারে মানুষের কনস্টিটিউশনাল এডুকেশন, সচেতনতা, অ্যাওয়ারনেস থাকবে। যেটার জন্য কি করতে হবে, আপনার আমেরিকাতে দেখবেন বিভিন্ন সাবওয়েতে, বাস স্টেশনে, ট্রেন স্টেশনে, এই যে আপনার আমাদের মৌলিক অধিকারগুলো, আইনের চোখে সকলের সমান, সকলের আইনের সমান আশ্রয়ের অধিকারী, এইভাবে এনগ্রেভ করা থাকে। আমাদের সিলেবাসের ছাত্রদের স্কুল কলেজে সিলেবাসে এই সংবিধানের কিছু অংশ অনতিবিলম্বে পাঠ্য করা উচিত। তারপরে আমাদের জায়গায় জায়গায় পাবলিক প্লেস, ওখানে ডিসপ্লে করা উচিত মৌলিক কথাগুলো, আইনের চোখে সকলে সমান, আইন রাষ্ট্র সময় লাভের অধিকারী। ক্যাম্পেইন চালানোর কথা বলছেন? হ্যাঁ, ক্যাম্পেইন এটা লাগবে। তাইলে মানুষ জানবে এইটার যে ইম্পর্টেন্স, এটার যে আপনার গুরুত্ব, শ্রেষ্ঠত্ব, কর্তৃত্ব, সাংবিধানিকের যে কর্তৃত্ব সংবিধানের, এইটা জনগণের মনে গেঁথে দিতে হবে। আজকে দেখেন দেয়ার আর সাম, আমাদের যেমন ব্যুরোক্রেসি, অনেক অফিসার আছে ক্যালাস। তবে আমার কাছে একটা মামলা আসছে দিন, যে তাকে 6 বছর হয় রিকুইজিশন নিয়ে, আমাদের শেষ করতে হবে, শেষ করছি, আপনার তাকে পোস্টিং দিচ্ছে না, বেতন দিচ্ছে না, সে একজন সিনিয়র ডক্টর। তো এখন এই যে ক্যালাসনেস, এটাকে একটা ম্যান্ডামাস করে হাইকোর্ট থেকে নির্দেশ নেওয়া প্রয়োজন, তুমি শীঘ্র তাকে প্রদান করো, তার পোস্টিং দাও, তার বেতন দাও।
বেতন ছাড়া 6 মাস আটকে রাখতে থাকে, তার তো কোনো দোষ নেই, তার মন্ত্রণালয় থেকে পোস্টিং দিতে, সে গেছে জয়েন করতে, জয়েন দিতে। এই যে আমাদের অধিকারগুলো বাস্তবায়নের জন্য, এনফোর্স করার জন্য এটি একমাত্র দলিল। এখন এটা জানার জন্য আপনি যেটা ভালো প্রশ্ন করেছেন যে এটার জন্য কনস্টিটিউশনাল এডুকেশন লাগবে, অ্যাওয়ারনেস লাগবে, আমাদের প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার পজিটিভ ভূমিকা লাগবে, সাহিত্য সংস্কৃতি, ইভেন আমাদের সাংস্কৃতিক কর্মকাণ্ড, সংবিধানের যে মূল চেতনা, এটা আসতে হবে। জানতে হবে যে আমি দেশটার মালিক, আমার রাষ্ট্রের প্রতি কর্তব্য আছে, রাষ্ট্রেরও আমার প্রতি দায়িত্ব কর্তব্য আছে। জি ধন্যবাদ। আমরা শেষ পর্যায়ে চলে আসছি, শেষ করতে হবে। লাস্ট শেষ প্রশ্ন বিজয়পতি ইসলাম আপনার কাছে, সেটা হচ্ছে যে নতুন করে সংবিধান সংশোধনের কিছু দাবি উঠেছে, যেমন প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার মধ্যে ভারসাম্য আনা এবং সংবিধানের বহুল আলোচিত 70 অনুচ্ছেদ, ফ্লোর ক্রসিং এর যে অনুচ্ছেদটা, এই দাবিগুলো কিন্তু উঠেছে। আপনার কি মনে হয় যে অতীতে তো অনেক অপ্রয়োজনীয় সংশোধনী হয়েছে, এই দুটো সংশোধনীর দাবি যে উঠেছে, এটার সঙ্গে জনগণ কতটা জনমুখী এটা? এক নম্বর হলো 70 অনুচ্ছেদ। 70 অনুচ্ছেদে কেন এসছে বিকজ আওয়ার ব্যাড পলিটিক্যাল কালচার। এই দেখেন আপনার, এই যে ইংল্যান্ডে দেখেন, আপনি লেবার পার্টি থেকে ইলেক্টেড হলেন, পলিসি ডিসিশনে আপনার গভর্নমেন্টের সাথে আপনি দ্বিমত পোষণ করছেন, বলে কি করছেন, ইন প্রটেস্ট ইউ রিজাইন ফ্রম দি পার্লামেন্ট, দেন ইউ গো অ্যান্ড সিক রি-ইলেকশন ফ্রম ইউর কনস্টিটিউয়েন্সি। সেই জন্য সে দেশে আর আর্টিকেল 70 প্রয়োজন হয় না। তারা এমন একটা রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলেছে যে আমি যেই দলের নমিনেশন নিয়ে ইলেক্টেড হই, কোনো পর্যায়ে যদি ওই দলের নীতির সাথে আমার নীতি, আমি মনে করি তারা একটা ভুল নীতি অনুসরণ করছে, তার প্রতিবাদে আমি পার্লামেন্টের সদস্য পদ থেকে পরিত্যাগ করি, আবার আমি সঠিক না দলের নীতি আমাদের এটা দরকার আছে কি নেই, দরকার আছে, এটা আসলে একটা ওই বিকজ অফ আওয়ার ব্যাড পলিটিক্যাল কালচার। আমাদের কি হলো, আমি আপনারা দল থেকে নমিনেশন নিয়ে ইলেক্টেড হলাম, এটা হলো একটা ব্যাড পলিটিক্যাল কালচারের রিফ্লেকশন, গিয়ে আবার কালকে বিক্রি হয়ে গেলাম। হর্স ট্রেডিং বন্ধ করার জন্য এইটা মনে হয়, আমার মনে হয় এইটা করার তখন প্রয়োজন ছিল। সকালে গভর্নমেন্ট, বিকালে এক গভর্নমেন্ট। আপনার পত্রিকায় দেখলাম করাচি থেকে আমাদের শের বাংলা নামলেন, করা হয়েছিল। এখন যে জিনিসটা প্রয়োজন, আপনি যে পার্টি থেকে নির্বাচিত হবেন এমপি, আপনি ওই পার্টির বিরুদ্ধে নো কনফিডেন্স মোশনে ভোট দিতে পারবেন না, কিন্তু নীতি প্রশ্নে আপনি বক্তব্য রাখতে পারবেন। আর একটা জিনিস আছে যে সংক্ষেপে, খুব সংক্ষেপে শেষ হয়ে যাচ্ছে অনুষ্ঠান, সময় শেষ। রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীর ক্ষমতা, এইটা একটা অভিনব আবিষ্কার। আপনার পৃথিবীতে দুই ধরনের সরকার আছে, প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট, পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট। দুইটার মডেল হলো ইংল্যান্ড এন্ড আমেরিকা। এখন যে একটা অভিনব প্রচেষ্টা চলছে পাকিস্তান টাই বা ওই থাইল্যান্ডে, এটা মানে কি একটা জগা খিচুড়ি হবে? আপনি যদি গণতন্ত্রকে সমুন্নত রাখতে চান, তাহলে আমি মনে করি ব্যক্তিগতভাবে আপনাকে ইউ মাস্ট গো অপ্ট ফর পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট। এবং পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে ক্যাবিনেট ইজ দি সোল অথরিটি, ক্যাবিনেট উইল রান দি গভর্নমেন্ট, সেখানে প্রেসিডেন্ট ইজ এ টিটুলার হেড। এবং সেই জন্য দেখবেন আমাদের আমাদের যে জিনিসটা প্রয়োজন, আমি মনে করি মাননীয় বিচারপতি, যে একটা ইফেক্টিভ মিনিংফুল পার্লামেন্ট চাই। আমাদের পার্লামেন্ট যেটা আছে, এগুলো ইফেক্টিভ পার্লামেন্ট না, আমরা ভূমিকা পালন করতে পারি। ধন্যবাদ। নিউট্রাল স্পিকার চাই, নিউট্রাল। একটা কথা বলবো যে এই যে আমরা দেখছি অতীতে বিভিন্ন সময়ে শাসনতন্ত্রকে আমরা সঠিকভাবে প্রয়োগ করতে পারি নাই বা শাসনতন্ত্র মানি নাই, এই জন্য কিন্তু আমরা সবাই দায়ী। ওই যে উনি 21 অনুচ্ছেদের কথা বলেছেন, 21 অনুচ্ছেদের আর্টিকেল 21 সাব আর্টিকেল 1-এ বলছে যে গণতন্ত্রের কার্যে যারা নিয়োজিত তাদের কি দায়িত্ব। সাব আর্টিকেল 2-তে বলছে নাগরিকদের কি দায়িত্ব। আমরা নাগরিক হিসেবে আমরা আমাদের দায়িত্ব পালন করি না। আমলা, সামরিক আমলা বলেন, বেসামরিক আমলা বলেন, আর্টিকেল 21-এ যে কথা বলা আছে তারা সেগুলি পালন করেন নাই। এবং অতীতে রাজনৈতিক নেতৃবৃন্দেরও আমরা কিছু প্রজ্ঞাহীন কার্যকলাপের ফলে আমরা দেখছি যে বারবার শাসনতন্ত্রের লঙ্ঘন হয়েছে। এবং তার মধ্যে আরেকটা জিনিস ওই উনি তুলেছিলেন যে একজন উচ্চ আদালতের বিচারক যখন শপথ নেন, তিনি বলেন আই উইল প্রিজার্ভ, প্রোটেক্ট অ্যান্ড ডিফেন্ড দি কনস্টিটিউশন। আর প্রস্তাবনা পরে দেখবেন পার্লামেন্টের মেম্বাররা বলছে উই শ্যাল সেফগার্ড, প্রোটেক্ট অ্যান্ড ডিফেন্ড দি কনস্টিটিউশন। এই দুই ক্ষেত্রে যা যদি ব্যত্যয় ঘটে তাহলে শাসনতন্ত্রের অবমাননা ঘটবে। সাংবিধানিক শাসনের কোনো বিকল্প নাই।
আর সাংবিধানিক কনস্টিটিউশনাল গভর্নেন্সের পূর্ব শর্ত হলো প্রকৃত গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার। এইগুলোকে রক্ষা যখন হবে তখন কনস্টিটিউশনাল গভর্নেন্স হবে, এবং গণতন্ত্রের কোনো বিকল্প না। আচ্ছা, ধন্যবাদ। আমাদের সংবিধানের মূল চেতনা হলো আমাদের শেষ করতে হচ্ছে একটা অনুষ্ঠানটা। শাসনতন্ত্রকে সমুন্নত রাখতে গেলে একটা সাহসী ভূমিকা এবং বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে উচ্চতর আদালতের বিচারকদের, কারণ তারা হলো ওথ বাউন্ড টু প্রোটেক্ট, প্রিজার্ভ এন্ড ডিফেন্ড দি কনস্টিটিউশন, প্রিজার্ভ, প্রোটেক্ট এন্ড ডিফেন্ড দি কনস্টিটিউশন। ধন্যবাদ। আমি খুব সংক্ষেপে বলবো, একটা হচ্ছে যে সংবিধানের চাহিদার ব্যাপারে আপনি প্রশ্ন তুলেছিলেন। আমার কাছে প্রচুর চিঠি আছে যারা সংবিধানের কপি চান, বিভিন্ন সংস্থা, ইভেন মাদ্রাসা থেকেও আমার কাছে চাওয়া আছে। আর আর্টিকেল 70 এর ব্যাপারে একটু আমি বলতে চাই যে আর্টিকেল 70 নিয়ে যত আমরা আলাপ করি এবং এটার পক্ষে যতই বলি না কেন, অ্যাজ এ সিটিজেন আমি মনে করি আর্টিকেল 70 এবং আর্টিকেল 39 যে ফান্ডামেন্টাল রাইটস, আমার যে ক্লজটা আছে সেখানে যে আমার যে বাক স্বাধীনতা দেওয়া আছে, এই দুইটার সঙ্গে কন্ট্রাডিক্টরি, এটা একজন নাগরিক হিসেবে মনে করি। আচ্ছা, আপনার ধন্যবাদ। এবং এই জিনিসটা আমাদের একটু আমাদের চিন্তা করা। আমরা শেষ করছি, আমাদের আর সময় নেই। বাস্তব অবস্থার প্রেক্ষিতে আর্টিকেল 70 ইনসার্ট করা হয়েছিল, দ্যাট ওয়াজ এ টেম্পোরারি প্রভিশন। এখনো কি এটা প্রয়োজন আছে? আচ্ছা, ধন্যবাদ। এখন আমরা যেটা আমি বললাম, এটা সংশোধিত আর্টিকেল 70 ডিলিট করা যাবে না। সংশোধিত আকারে আপনি যে দল থেকে নির্বাচিত হবেন ওই দলের অস্তিত্বের বিরুদ্ধে আপনি ভোট দিতে পারবেন না, এমনি আলোচনা করতে পারবেন, ওইভাবে আমাদের রিফর্ম করতে হবে। খুশু, আপনাকে অনেক ধন্যবাদ। আসলে এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় সংবিধান, এটা নিয়ে আলোচনা আরো বেশি করে করলে ভালো হতো, কিন্তু সময়ের মানে সংক্ষেপ, এই জন্য আমরা আলোচনা করতে পারছি না। আমাদের ইচ্ছা আছে এই বিষয়টা নিয়ে আর ভবিষ্যতে আরো আলোচনা করা আলাদাভাবে। প্রিয় দর্শক, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা আলাপ করলাম, সব কথা শেষ করতে পারিনি। আশা করছি যে যেটুকু আলোচিত হয়েছে, সবচেয়ে শেষ কথা যেটা বিচারপতি ইসলাম বলেছেন যে সংবিধানের গুরুত্ব তাৎপর্য রক্ষা করার জন্য উচ্চ আদালতের সাহসী ভূমিকা দরকার। আমরা আশা করি ভবিষ্যতে আমরা এই ভূমিকা দেখব। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন।